আচ্ছা, তো গতকালকের ভ্লগে মনে হয় একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। মনে হয় না, আসলেই ভুলে গিয়েছি। তো গতকালকে দোহা এক্সপো 2023 ওখানে গিয়েছিলাম। ওটা ইন্টারন্যাশনাল জোন আছে, তো ওখানে হলো অনেক দেশেরই স্টল আছে বা এক্সিবিশনের জায়গা আছে। তো ওখানে ফিলিস্তিনের যে ইয়েটা ছিল, প্যাভিলিয়নটা ছিল, ওখানে যে একটা গান চলছিল, কি জানি গানটা ভুলে গিয়েছি, আরবি গান ছিল, আমি কোনো লিরিক্স বুঝি নাই, কিন্তু ওখানে যে কেন জানি খুব ইমোশনাল লাগতেছিল। মনে হচ্ছিল কত কষ্টেই না আছে ওই দেশের মানুষ, অধিকার বঞ্চিত, দখলদারেরা কত খারাপ কি করতেছে। খুব ইমোশনাল লাগছিল, মানে গানটা স্যাড টাইপেরই ছিল, আরবি গান ছিল, তাই আমি কোনো অর্থ বুঝি নাই, কিন্তু এমনও একটা দুঃখেরই গান ছিল, না হলে খুবই স্পিরিটেড গান ছিল, মানে যে হ্যাঁ, শক্তি যোগাচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে মানুষকে, এরকম একটা গান ছিল আর কি। গানটার নাম আমি স্ক্রিনে দিয়ে দিব, কারণ আমি সাজাম করেছিলাম তখনই, আরবিতে নামটা দেওয়া, সো আমি স্ক্রিনে দিয়ে দিব গানটার নাম কি, আমার এখন মনে পড়ছে না। ওকে, সো এটা বলার ছিল। আর একটা হলো, তো আমি ভাবলাম যে ওখানে বাংলাদেশের প্যাভিলিয়ন যেহেতু আছে, তো ওটাতেও গেলাম আমি। তো এখানে গেলাম দেখার জন্য যে কীরকম আছে। জানতাম যে ছোট আকারেই আছে, আহামরি বড় কিছু করে নাই। তো যে কিছুক্ষণ মানে ভালোই লাগলো যে হ্যাঁ, নিজের দেশের জিনিস দেখতেছি, বাইরে এসে একটু অন্যরকমই লাগে। কিন্তু ভিতরে ঢোকার পরে দেখি পুরা দোকান বানায় রাখছে। হ্যাঁ, কিছু ছোটখাটো ইতিহাসের জিনিস রাখছে, জিওগ্রাফির জিনিস রাখছে, যে বাংলাদেশের কোথায় কিরকম, মানে কি বলবো ছিল, কি ছিল, আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দিব, এরকম কিছু একটা ম্যাপ ছিল, স্ক্রিনে দেখেছেন। এছাড়া তেমন আহামরি ঐতিহাসিক কিছু না যেটার মাধ্যমে ধরেন বাংলাদেশ নিয়ে কেউ কিছু জানবে বিস্তারিত, ওই রকম কিছু ছিল না, যেটা বড়ই অদ্ভুত লাগছে। মানে সব জায়গায় ধান্দা করা উচিত না সত্যি বলতে, মানে পুরা দোকান বসায় রাখছে, চিপসের প্যাকেট, পপকর্ন। আর ওখানে একটা পতাকা ছিল কোনায়, একটু বড় সাইজেরই ছিল মনে হয়। ভাবছিলাম কিনে নেই, দেশে তো হঠাৎ করে পাবো না, তো ভাবলাম যে কিনে নেই যেহেতু আসছে, মানে সামনে পড়ছে। পরে দেখি বাহ কি সুন্দর দাম, এখন 200 রিয়াল ছিল না 20 রিয়াল ছিল জানি না, 200 রিয়ালই ছিল মনে হয়, দশমিক কি ঠিক মতো খেয়াল করছি, আচ্ছা যাই হোক, মনে হয় 200 রিয়ালই ছিল। ওইটা দেখে আমি ভাবলাম কি দরকার ভাই, 200 রিয়াল তো অতিরিক্ত হয়, 10 রিয়াল 20 রিয়াল হইলে মানা যায়, 200 রিয়াল কেমন, টু মাচ। এটা ছিল হলো কালকের কথা। আজকে 10 জানুয়ারি 2024, এখন হলো সকাল 8:30 বাজে, আমি এখন হোটেলে আছি। তো এখন একটু পরেই বের হব, একটু পরে বের হয়ে আমি সবার আগে পার্ল কাতারে যাব, ওই কানাত কোয়ার্টিয়ারের ক্যানেলটা আছে না, ওইখানে আমি যাব, কারণ সকালবেলা ওটা ভালো দেখতে দেখায়। সকালবেলা মানে আমি বলতে চাচ্ছি যে সকালবেলা অনেক ভালো দেখায় ওই জায়গাটা। আর ওই জায়গাটা হলো ইটালির মতো দেখতে অনেকটা, আমি আমার আগের মে মাসের ভ্লগেও দেখিয়েছি, তখন যদিও আমি রাতে গিয়েছিলাম, এজন্য অতটা সৌন্দর্য ফুটে ওঠে না, আমি তাই দিনের বেলা যে দেখতে চাই কিরকম লাগে। আর ওখানে দেখি একদম কি বলবো, অন স্পট আমি ভ্লগিং করব, মানে এভাবে কথা বলবো যদি পারি আর কি। এবার জানি না কেন জানি নার্ভাসনেস বেশি কাজ করতেছে অন্যবারের তুলনায়। আর আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তাই আমার আওয়াজটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, সো সরি ফর দ্যাট। আর হ্যাঁ, একটু পরে বের হব, আগে পার্ল কাতারে যাব, তারপরে হলো এডুকেশন সিটিতে যাব। এডুকেশন সিটির কিছু জায়গা দেখা বাকি আছে, কিছু না আসলে ওইভাবে দেখাই হয় না, স্টেডিয়ামটা বা কি কি দেখবো। ওই তো ওখানে বলে কুরানিক বোটানিক গার্ডেন আছে, তো ওইটা দেখবো। আর একটা হলো একটা কোর্টের মতো আছে, স্পেশাল কোর্ট না কি জানি, মানে ডিজাইন করা, আমি ওখানে যে নামটা দেখাবো আমার এক্স্যাক্টলি মনে নাই, আমি স্ক্রিনেও নামটা দিয়ে দিব। আর দেখি কিছু 360 শর্টস নিব পার্ল কাতারে, সেটা আপনারা দেখতে পারবেন ডাইরেক্টলি হয়তো না, কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর কি, এডিটিং এর সময় জাস্ট ডানে বামে উপরে নিচে, না উপরে নিচে দরকার নেই, হয়তো ডানে বামে। আর দেখি আজকে আমি চেষ্টা করব যতটা সম্ভব অন স্পট ব্লগিং করার, কারণ এটা না করে আমার কেন জানি মনে হচ্ছে যে না, ঠিকঠাক মতো ব্লগিং হচ্ছে না। আচ্ছা, রুমে বেশি কথা না বলি, ওখানকার সিন সিনারি দেখায় তো কথাবার্তা বলি। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পার্ল কাতারে।
কানাত কোয়ার্টিয়ারে ঘোরাফেরা করলাম, ভালোই লাগলো। জায়গাটা সুন্দর আছে, একদম ভেনিস ইটালির মতো। যদি ইউরোপ যাওয়ার বাজেট না থাকে তো অবশ্যই এটা আপনারা কনসিডার করে রাখতে পারেন। এই কাতারে এসে ভেনিসের ভাব নিতে পারেন। আচ্ছা, কানাত কোয়ার্টিয়ারেই আছি। এক্স্যাক্টলি কোন জায়গায় কানাত কোয়ার্টিয়ারে শিওর না, মানে ওই ক্যানেলের ওই জায়গায় বড় আছে জায়গাটা। আর এই জায়গাটা যেহেতু নিরিবিলি তাই এখানেই রেকর্ড করতে আসছি, কারণ অনেক মানুষের সামনে রেকর্ড করতে কেমন জানি লাগে কথা বলতে, এই কারণে। তো পিছিয়ে কতটা বোঝা যাচ্ছে জানি না, মানে তো বাসা বাড়ি আছে, দোকানপাট আছে, আর কি বলবো নতুন করে। এই আইল্যান্ড খুব সম্ভবত কত 2005-06 সালে বানাইছে, অথবা এরকম সময় বানাইছে। আচ্ছা, আমি স্ক্রিনে লিখে দিব কোন টাইমে বানাইছে। মানে ওই পাম আইল্যান্ডের দেখা দেখি হয়তো, অথবা তার আগেই প্ল্যান করছে, কে জানে। দেখা লাগবে হিস্ট্রিটা, এখনও দেখি নাই, অথচ এই কানাত কোয়ার্টিয়ারে ঘুরতে আসছি। আচ্ছা, কানাত কোয়ার্টিয়ারে কিছুক্ষণ থেকে দেখি লুসাইলে চলে যাব। তো এখানে একটা বোট যাচ্ছে, ক্রুজ শিপ, জানি না দেখা যায় কিনা। এখানে এই কোনাটা শান্তিপূর্ণ আছে, পুরাটাই শান্তিপূর্ণ, মানে নিরিবিলি আর কি। অন্য কোনাগুলা মানুষ আছে, যদিও ঘিঞ্জি না, বাট এই জায়গাটা নিরিবিলি আর কি। মানে কিছু জায়গায়, আচ্ছা কি এই কানাত কোয়ার্টিয়ারের ক্যানেলে কিছু ব্রিজে উঠলে মনে হচ্ছিল আসলে একেবারে ইটালি। যদিও আমি ইটালি কখনো যাই নাই, ভেনিসে যাই নাই কখনো, কিন্তু হয়তো নাটক সিনেমা বলি বা ইউটিউবে আমরা দেখছি না, বা ফেসবুকেও দেখছি, যাই হোক মানে ইন্টারনেটে দেখছি না যে ব্রিজের উপর কীরকম হয়, নৌকা চলে, তারপর পানি, এই তো একদম এইরকম। মানে ব্রিজগুলায় উঠলে মনে হয় যে আরে আসলেই তো পুরো ইটালিতে চলে আসছি। আচ্ছা, মানে ওয়াইড অ্যাঙ্গেলে কতটা ডিটেলস বোঝা যায় জানি না, ইন্টারনাল মাইক যেহেতু তা একটু কাছে রেখে কথা বলতেছি। ওকে, আচ্ছা র্যান্ডম কথা খুব না বলি জাস্ট। আচ্ছা, এরপরে আমি ইয়েতে যাব, খুব সম্ভবত লুসাইল মেরিনাতে যাব। এখানে দেখি একটা জায়গায় খাবো, শর্মা খাবো। আরব দেশে আসছি, শর্মা না খাইলে হয় না, তাহলে অপূর্ণ রয়ে যায়। আরব দেশে এসে যদি শর্মা না খাই। আর আর দেখি এডুকেশন সিটিতে কিছু জায়গা দেখার আছে, ওগুলা দেখবো। আমি মনে হয় আমার আগের ভিডিওতে বলেছি, আজকেরটাই এইটুকুই। আর পার্ল কাতার নিয়ে যদি ছোটোখাটো কিছু বলি, যেটুকু জানি, এই জায়গা যেখানে আছি এটা তো আমি একটু আগে বলছি ভেনিস ইটালির আদলে করা হয়েছে। এখানে আসলে একদম ভেনিস ইটালির ভাব পাওয়া যাবে। আর ওটা কি বলে, আচ্ছা হ্যাঁ, মেডিনা সেন্ট্রাল একটা জায়গা আছে, ওইটা বলে মেডিটেরানিয়ান সির মতো লাগে, ওই রকম একটা ভাব আসে। ওই জায়গাটা নিয়ে খুব একটা আইডিয়া নেই আসলে, মেডিটেরানিয়ান কীরকম দেখতে, ওইভাবে রিলেট করতে পারি নাই, যদি ওর পাশে গিয়েছিলাম, মানে বাহির থেকে দেখেছি, একদম কাছের থেকে দেখি নাই আর কি। আচ্ছা, এইটুকুই, বেশি লম্বা না করি, অলরেডি 4 মিনিট হয়ে গেছে, অনেক র্যান্ডম কথা বলে ফেলছি। এখানে যেভাবে ভাবছিলাম যে এই ক্যামেরা দিয়ে খুব একেবারে দেখায় দেখায় ভিডিও করব, ওইভাবে হয়ে ওঠে নাই, মানে এভাবে আর কি ওয়াইড অ্যাঙ্গেলে আছে। এবার কেন জানি বেশি নার্ভাসনেস কাজ করছে গতবারের তুলনায়, আর অলসতাও বেশি কাজ করছে।
খুবই র্যান্ডমলি চলে আসছি এই ট্রিপে, মানে অত প্ল্যানও করি নাই। কারণ গত সেমিস্টারে পরীক্ষা টরীক্ষা চালায়, বেশি প্ল্যানও করি নাই। আচ্ছা, ওই দিকে ব্রিজ আছে আর কি, ঠিক আমার একদম পিছে তো এই সাইডে জাপানিজ রেস্টুরেন্ট আছে, নাম দেখা যায় কিনা জানি না, একদম আমার পিছে পানির ওই পাশে। আচ্ছা, এইটুকুই রাখি, বেশি বর্ণনা করি। সো এর পরের জায়গায় যেখানে যাই ওখানে দেখা হবে, হতে পারে সেটা মিসাইল, হতে পারে সেটা এডুকেশন সিটি। আচ্ছা, এখন এডুকেশন সিটিতে আছি। এখানে আমি কোরআনিক বোটানিক গার্ডেনে যাব, যেখানে কোরআন শরীফে যা যা গাছপালার কথা বলা আছে সেসব ওখানে একসাথে আছে। আর একটা হলো কি জানি, একটা কোর্টের মতো আছে ওদের, ঐতিহাসিক কি জানি। সো ওইটা দেখতে যাব, একটু পরে ট্রামে উঠবো, দেখি কীরকম। স্টেডিয়ামটা আমি দেখাচ্ছি একটু পরেই, হাঁটতে হাঁটতে। এখন স্টেডিয়ামের দিকে যাচ্ছি। আচ্ছা, এক ফুড ডেলিভারির একজন জিজ্ঞেস করলো যে কোন দিক দিয়ে বাইর হবে, এক্সিট পাইতেছে না। আসলে অদ্ভুত জায়গা, মানে অদ্ভুত বলতে রাস্তাঘাটগুলো আর কি, জায়গাটা সুন্দর আছে। আচ্ছা, এখন এডুকেশন সিটি স্টেডিয়ামটা দেখাই আর ট্র্যামের জায়গাটা। ছায়াতে যাচ্ছি, এই তো ঘুরিয়ে দেখাই। তো এইখানে এখন ছায়াতে আসছি, এখন দেখি ট্র্যাম কখন আসে। তো ট্র্যামের লাইন, ট্র্যামের স্টেশন এদিকে, তো এদিকেও স্টেশন আছে আর এদিকেও স্টেশন আছে। আর কি বলবো, ইকো হচ্ছে। ওকে, এই পাশে ট্র্যামের স্টেশন আছে, ছোট স্টেশন, বড় স্টেশনগুলোও আছে। আর এডুকেশন সিটি স্টেডিয়ামটাও দেখাই কোন দিকে আছে। অনেক বাতাস হচ্ছে, মানে হালকা বাতাস হচ্ছে, তাই বাতাস আসতে পারে মাইকে, ইন্টারনাল মাইক। সো সরি ফর দ্য অডিও কোয়ালিটি। সো এই তো এখানে হলো এডুকেশন সিটি স্টেডিয়াম। একটু সামনে আসি, এই তো এটা হলো এডুকেশন সিটি স্টেডিয়াম, এই জায়গা কি অনলাইন। সো ইয়া, এখন ট্রামের জন্য অপেক্ষা করি, এরপর বাকি জিনিস দেখাই। আচ্ছা, আমি আছি হলাম এখন কোরআনিক বোটানিক্যাল গার্ডেন, খুব সম্ভবত এটাই নাম, এক্স্যাক্ট যদি না হয় এরকমই কাছাকাছি নাম।
এটা হলো এডুকেশন সিটিতে অবস্থিত। চলো এডুকেশন সিটি মসজিদের পাশে, মসজিদের মিনারটা আমি দেখাই। তো এই পাশে এখান দিয়ে দেখা যায়, মিনার বলবো কিনা জানি না, ওইটার নাম হলো মিনারেতিন, ওটার ভিতরেই মসজিদ আছে। এটা একটু অন্যরকম মসজিদ আর কি, মানে ডিজাইনিংটা মানে টিপিক্যাল মসজিদের মতো ডিজাইনটা না, ওর ভিতরেই মসজিদ। আমি গুগল ম্যাপে দেখেছি। এই গার্ডেনটা পেতে একটু অসুবিধা হয়েছে, কারণ অত বড় করে মানে সাইন দিয়ে লেখা নাই। আর শীতকাল হওয়াতে সকালবেলা ঘুরতে পারছি, তা না হলে আসলে এই ভরা দুপুরে রোদের মধ্যে পারতাম না, যদি এটা গরমের সময় হতো। এখন জানুয়ারি দেখে পারছি। ওয়েদারটাও ভালো, পরিষ্কার, আকাশটাও সুন্দর, একদম নীল। মানে এরকম ওয়েদারেই ঘোরাফেরা করতে ভালো লাগে। আর এডুকেশন সিটি আসলেই সিটির মতো। এখানে তাদের নিজেদের ট্র্যামও আছে ভিতরে, যেটা অবশ্য গুগল ম্যাপে আমি দেখি নাই। মানে গুগল ম্যাপে দেখা যায় না আর কি, ওটা জাস্ট মানে এখানে দেওয়া, এখানে আসলে বোঝা যায় যে হ্যাঁ এখানে একটা ট্র্যাম আছে। আর এখানে যেহেতু অনেক রোদ, তাই আমি একটু ছায়ার মধ্যেই আছি, অত নড়াচড়া করছি না। আমি ঘুরিয়ে দেখাতাম, আচ্ছা ঘুরাই দেখাই কি কি আছে না আছে। আমি ওই গার্ডেনে ওখানে যেও দেখাচ্ছি একটু, আমার একটু অন্ধকার দেখাবে যেহেতু রোদের উল্টা দিকে, এখন হয়তো একটু আমাকে দেখা যাবে। তো এখানে বোটানিক্যাল মিউজিয়াম আছে, এই সাইডে দেখাই, জানি না খোলা কিনা। তো এখানে বোটানিক্যাল মিউজিয়াম বন্ধই মনে হচ্ছে। আর এখানে অ্যাম্পি থিয়েটারের মতো, যেখানে আমি দাঁড়াই ছিলাম একটু আগে পিছে। আর এখানে দেখলাম বিভিন্ন গাছ আছে, যেগুলা GECE না কি জানি, ওটার ফুল ফর্ম হলো গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ, কি ছিল, ফাউন্ডেশন, হ্যাঁ ফাউন্ডেশন বা এরকম। আচ্ছা আমি বিরল শর্টসে দেখিয়ে দিব। তো বিভিন্ন দেশ 2019 সালে কোন এক কনফারেন্স ছিল, গ্যাস এক্সপোর্টিং অ্যান্ড কি বলে ওটা, আরে ভুলে যাচ্ছি। আচ্ছা দেখাই দিব, অত কিছু না বলে নিজেই দেখে নেন। আচ্ছা এখনও আরেকটা গাছ পেয়েছি এখানে, খুবই উঁচু, এটার নাম হলো, আচ্ছা দেখাই, দেখা যাচ্ছে কিনা জানি না, আমি কাছ থেকে দেখাই। একটু পেপার বার্ক ট্রি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কোথাকার। এখন ওই বোটানিক গার্ডেনেই আছি, বেশি মানুষ নাই, সকালবেলা যেহেতু, মানে দুপুরবেলা, ওয়ার্কিং আওয়ার। আর এখানে দেখতেছি বিভিন্ন দেশে পতাকা দেওয়া। আমার মনে হয় তো কি বলছিলাম না, GEFC, ওইটার হবে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওইটারই হবে। তো সাউথ আফ্রিকার পতাকা, নাইজারের পতাকা। তো এখানে দেখাই, এই তো এখানে দেখাই, তো এটা সাউথ আফ্রিকার প্ল্যান করেছে, মানে এখানে গাছ লাগিয়েছে। তারপর এই তো এখানে গাছ লাগিয়েছে নাকি, হ্যাঁ। তো এখানে দেখতেই পাচ্ছেন, এটা যেহেতু মানে ক্যামেরা ঘোরানো যায় না, মানে অপশন দিয়ে, কারণ আমাকে নিজের থেকে ঘুরাই ঘুরাই দেখানো লাগতেছে। আচ্ছা এইটুকু, আসলে এখন টায়ার্ড লাগতেছে একটু, যাই লুসাইলে যাব মোস্ট লাইকলি। ওখানকার ভেন্ডম মল আছে, যেটা ফ্রেঞ্চ স্টাইলে করা, ওইটা আপনাদেরকে দেখাবো। তো যারা গাছপালা নিয়ে জানেন, আপনাদের কাছে এটা খুবই পরিচিত হওয়ার কথা, এই গাছগুলা। সো আপনাদের ভালো লাগবে দেখে। আমি গাছপালা নিয়ে খুব একটা জানি না, সো খুব একটা রিলেট করতে পারি নাই, বাট ভালোই লাগছে, কিছু জিনিস জানলাম। আরও গাছ আছে, আসলে সব দেখানো সম্ভব না, কয়েকটা দেখালাম, বিরল শর্টসেও আরও দেখাবো। আচ্ছা সো এখানেই শেষ করি। পুরানিক গার্ডেন থেকে সাইন অফ। এটা হলো অক্সিজেন পার্কে অবস্থিত। এখন আমি মেট্রোতে চড়ে লুসাইলের পথে যাব। সো ইয়া।
Passengers must tap in and tap out at the start and the finish of the চলে আসলাম লুসাইলে। এই সাইডে হলো লুসাইল মেরিনা, আর এখানে লুসাইলের বিল্ডিং টিল্ডিং আছে, আমি ঘুরিয়ে দেখাই। 360 ভিডিওতেই দিলাম, কারণ এই কি বলবো, ইনস্টা 360 এক্সটিতে ফোনের মতো ব্যবস্থা নাই যে ঘুরাই ঘুরাই ভিডিও করব। মানে ফোনে যেরকম থাকে না যে এখানে চাপ দিলেই ঘুরাই দেয়, ওই অপশনটা এখানে নাই। তো এই জন্য আর কি 360তেই দিলাম। এই জন্য মনে হয় দেয় নাই, যাতে সব 360তে করতে পারে, যেটা একদিক দিয়ে ভালো, আবার খারাপও আর কি, ডিপেন্ড করে। আচ্ছা, তো এটা হলো তাতারা টাওয়ার্স। আমি ঘুরায় দেখাই। এডিটিং আমি 360 ডিগ্রি ভিডিও হলেও এটা আপনারা নর্মালি দেখবেন, কারণ আমি মানে বিভিন্ন জটিলতা আছে, ওটা বুঝাইতে চাইতেছি না, জাস্ট সিনারি দেখাই। এই তো এটা হলো কাতারা টাওয়ার্স, যেটা হয়তো এর মতো চাঁদের মতো দেখতে। আর এই ডান পাশেরটা ঠিক জানি না কি বিল্ডিং, এটা এই প্রথম খেয়াল করলাম, একদম পাশে দেখি। আচ্ছা, তো লুসাইল শহর নিয়ে কিছু বলি। এতদিন তো মানে দেখাইছি এর আগের বার, কিন্তু এটার ইতিহাস শুরু এটা খুব একটা বলা হয় নাই। আচ্ছা, তো যেটা হইল কথা, এই শহরটার ইতিহাস হলো যে এক সময় খালি ছিল, পরিত্যক্ত ছিল বছরের পর বছর ধরে। পরে ওরা বিভিন্ন কারণে কাতারের সরকার ভাবলো যে এটাকে আবার পুনরুদ্ধার করা উচিত। তারা যেহেতু কি বলবো পর্যটনের দিকে যাবে, আরব আমিরাত যেরকম পর্যটনের দিকে অলরেডি গিয়েছে, তো তারাও অলমোস্ট চলে গিয়েছে। এই কারণেই আর কি মানে তারা চিন্তা করলো যে এই শহরটাকে ঠিক করা লাগবে, তো ওইভাবে আর কি ঠিক করলো। আর এখন এই লুসাইল শহর এখন অনেক জায়গায় কাজ হচ্ছে, যেমন একটু এই জায়গায় তো ওখানে কনস্ট্রাকশন চলতেছে। এই যে কাতারা টাওয়ার যেটা, এটার হচ্ছে কনস্ট্রাকশন বেশি দিন যে হয়েছে এমন না, মানে বেশি দিন আগে শেষ হয়েছে এমন না, এটাও মানে রিসেন্টলি হয়েছে। বিশ্বকাপের আগে একটা ব্লগে দেখছিলাম, 22 সালেরই হবে, কাজ জানি ব্লগে দেখছিলাম যে কাজ চলতেছে, কিন্তু বিশ্বকাপের সময় কিন্তু এটা কমপ্লিট ছিল, তখন আমি কোনো ক্রেন টেন দেখি নাই। এর মানে বোঝাই যায় বেশি দিন হয় না এটা। এখন অনেক কনস্ট্রাকশন চলতেছে, এই জায়গায় দেখা যাচ্ছে না, কিন্তু যখন সামনে পড়বে দেখাবো। আচ্ছা, লুসাইলের মেরিনাতে যাই, ওইখানে যে বাকি জিনিস দেখাবো। আচ্ছা, ইতিহাসে যেটা বলছিলাম, হ্যাঁ, পর্যটনের জন্য তারা এটা আবার উদ্ধার করছে। মানে উদ্ধার কি বলবো পরিত্যক্তর থেকে উল্টা কি বলে ওঠা, যাই হোক, মানে নতুন পরিকল্পনা হাতে নিয়ে শহরটাকে আবার নতুন করে সাজাইছে। আগে কিছুই ছিল না, খালি ছিল। এই যে এত কিছু যে আশেপাশে দেখতেছেন, এগুলা কিছুই ছিল না। আর নিচের এগুলা ঘাস না, খুব সম্ভবত তো টার্ফ থাকে না, নকল, ওই রকম কার্পেট টাইপের আর কি। তো নিচে একটু দেখাই, নিচু করে। আর কি বলবো, এটাই এখানকার ইতিহাসও আরেকটা আছে যে অনেক আগে এখানকার রাজ পরিবার, যেটা আল তানি হাউস বলে খুব সম্ভবত,
একদম ফাউন্ডার যিনি ছিল এই রয়্যাল ফ্যামিলির, উনি মনে হয় এখানে আসছিল প্রথমে, জয় করছে বা কিছু একটা, আমি স্ক্রিনে লিখে দিব। সো এটাই হলো ইতিহাস। এখন মেইন জায়গায় যাই। যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন হলো প্রায় রাত 9:30 বাজে, আর তারিখ হলো 10 জানুয়ারি 2024। এখন হোটেলে আছি। তো আজকের দিনটা ভালোই ছিল, অনেক ঘোরাঘুরি করলাম। সকালে গিয়েছিলাম পার্ল কাতারে, ওইখানে কানাত কোয়ার্টিয়ারে গিয়েছিলাম। আমি 2023 সালের মে মাসের ব্লগে ওটা আপনাদের দেখিয়েছি, কানাত কোয়ার্টিয়ার। তো এটা এবার আবার গেলাম, কারণ তখন খুব ভালোভাবে দেখা হয় না। এক হইলো রাতের বেলা ছিল তখন, তো সৌন্দর্যটা খুব একটা ফুটে ওঠে নাই তখন। আর এটাই মূল কথা আসলে। ও আরেকটা হলো যে খুব একটা ঘোরাঘুরি হয় নাই কানাত কোয়ার্টিয়ারে, তো খুব ভালোভাবে দেখা হয় নাই, মূল কথা হলো এটা। তো এখন এই কারণেই যাওয়া হলো ওখানে। আর সকালবেলা কানাত কোয়ার্টিয়ার বরাবরের মতোই ভালোই লেগেছিল। ছবি টবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, সকালবেলায় সবচেয়ে সুন্দর দেখায় কানাত কোয়ার্টিয়ার। আর আমি একটা জিনিস আজকে খেয়াল করেছি, যে কাতারের কিছু জায়গায়, মানে বেশিরভাগ জায়গাতে তো এমনিতে বিদেশিরাই ভরা থাকে, যেমন ইন্ডিয়ান থাকে, বাংলাদেশি থাকে, অথবা অন্যান্য আরব দেশের মানুষেরা থাকে। ও আচ্ছা, ফিলিপিনোদের কথা তো বলতে ভুলেই গেছি, তাদেরকে প্রায় অহরহ চোখের সামনে পড়ে। তো যেটা আমি খেয়াল করেছি, যে কয়েকটা জায়গা বাদ দিলে কাতারের বেশিরভাগ জায়গাতেই বিদেশিরাই বেশি থাকে। এজন্য হয় কি, মানে নিজেকে না সংখ্যালঘু মনে হয় না এখানে এসে। আর যেহেতু এখানে ভারতীয় উপমহাদেশের মানুষজনই বেশি, এজন্য মানে কি বলবো, মানে একটা ডিসকানেক্টেড ফিল হয় না, যেটা ধরেন হঠাৎ করে একটা অন্য দেশে গেলে একটা ফিল হয় না যে আরে কোনো চেনা জানা মানুষ দেখি না। চেনা জানা বলতে মানে, মানে ঠিক শব্দটা পাচ্ছি না, মানে একই এলাকার মানুষ বা একই অঞ্চলের মানুষ। হ্যাঁ, একই অঞ্চলের মানুষ না দেখলে কিরকম লাগে, একটু ইয়ে লাগে না, মানে
ওটা কি বলবো, একটা শখ লাগে যে কোন একটা নতুন জায়গায় চলে আসছি, এখানে চেনা জানা পরিবেশ নাই। বিদেশে এমনিতেও চেনা জানা পরিবেশ থাকবে না, ঠিক আছে, কিন্তু তখন মানে আরো অনুভব হয় আর কি। এটা আমি অ্যাটলিস্ট ফিল করেছি, হয়তো যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন, বিশেষ করে ইউরোপে যারা আছেন, তারা হয়তো এটা আরো বেশি অনুভব করেন। আচ্ছা, তো যেটা আমি বলতে চাচ্ছি, বেশি লম্বা না করি, কাতারা, তারপরে ভেন্ডম মল যেটা হলো লুসাইলে, আর কোন জায়গা জানি, আরো দুই একটা জায়গা হবে। এই কয়টা জায়গাতে গেলে মনে হয় যে আমি আরব দেশেই চলে আসছি আবার। মানে ওখানে কাতারি দিয়ে ভরা অথবা অন্যান্য আরব দেশের নাগরিক দিয়ে ভরা, তখন না মানে ডিসকানেক্টেড লাগতেছিল, আর একটু আনকমফোর্টেবল লাগতেছিল। কারণ হঠাৎ করে হয়েছিল কি, মানে হিয়ার্স দ্য থিং, একটু আগেই বললাম যে পুরা শহরে বেশিরভাগ জায়গাতেই আমি খালি ভারতীয়দের দেখে আসতেছি, ফিলিপিনোদের দেখে আসতেছি, আফ্রিকানদের দেখতেছি, মানে হরেক রকম দেশে মানুষকে দেখতেই আছি। তো এতে হয় কি, মানে হঠাৎ করে যখন হয়ে যায়, মনোজেনাস না কি বলে না, ওই তো দেশের বেলায়, হ্যাঁ মনোজেনাসই তো বলে, হ্যাঁ ওইটাই বলে খুব সম্ভবত। আচ্ছা যাই হোক, মানে মূল কথা হলো যে ওই তো একই রকম যখন লাগে যে হ্যাঁ সব হইলো এক জাতির, তাও আবার অন্য দেশের একদম, তখন মানে একটু আনইজি লাগতেছিল। এমন না যে তারা খুব আনফ্রেন্ডলি ছিল আমার সাথে, বা পার্সোনালি তারা আমার সাথে খারাপ কিছু করছে এই জন্য না, কিন্তু মানে হয় না যে হঠাৎ করে একটা অজপাড়াগার মধ্যে ঢুকে গেছি, এরকম মনে হয়। ও হ্যাঁ, পার্লে, হ্যাঁ পার্ল কাতার, ভেন্ডম মল, আর আরেকটা কোন জায়গা জানি, ও কাতারা, এই তিনটাতে, এই তিনটা জায়গায় গেলে মনে হবে যে আপনি আরব দেশে আছেন। কাতারে থাকলেও মনে হবে যে হ্যাঁ আরব দেশেই আসছেন, আরব মানুষ দিয়ে ভরা, মানে কাতারি দিয়ে ভরা। এই তিনটা জায়গাতে আমি মূলত কাতারিদের মানে বেশি দেখেছি কাতারের অন্যান্য জায়গার তুলনায়। ওখানে গেলে মনে হয় যে এটা 90% কাতারি আর 10% হলো বিদেশিরা, এরকম মনে হয়, মানে রেশিওটা উল্টায় যায়। আসলে কিন্তু পুরা কাতারে 90% হলো বিদেশি, আর প্রায় 10% হইলো এখানকার স্থানীয়, মানে কাতারি আর কি, মূল কথা, হ্যাঁ আরব। তো হ্যাঁ, ওখানে থেকে মনে হচ্ছিল যে কোন জায়গায় আসলাম। হঠাৎ করে অপরিচিত লাগতে শুরু করলো। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে এগুলো কিন্তু ধনী এলাকা, যেমন পার্ল কাতার, তারপরে হলো লুসাইলের যে ভেন্ডম মল যেটা, এগুলা খুবই কি বলবো বিলাসবহুল জায়গা, আর খুবই কি বলবো অভিজাত এলাকা। আমাদের ঢাকা শহরে যেরকম আছে না যে গুলশান বনানী যেরকম, না ঠিক ওই রকম আর কি, একদম অভিজাত এলাকা। ওখানে হলো বড় লোকসরা থাকে, আচ্ছা ধনীরা থাকে, একটু ফর্মালি বলি ধনীরা থাকে। তো হ্যাঁ একটু অন্যরকম লাগছিল আর কি। এক কথা কেন বারবার বলতেছি, এনিওয়েজ, তো এটা আমি বুঝাতে চাচ্ছিলাম যে হঠাৎ করে মানে যখন নিজেকেই সংখ্যালঘু মনে হতে শুরু করে, তখন আর কি একটু আনইজি তো লাগেই। হ্যাঁ আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমার হয়তো চিন্তায় সমস্যা, আমি কেন এভাবে চিন্তা করে দেখছি, পজিটিভলি দেখলেই পারতাম। এটা ঠিক হয়তো, কিন্তু আমিও যেটা বলেছি এটাও সত্য, হঠাৎ করে একটা শখ লাগবেই, যেখানে অন্য দেশের মানুষ দিয়ে ভরা, মানে শুধু এক জায়গার মানুষ, এমন না যে অনেক রকম, যেমন আমেরিকায় গেলে বা কানাডায় গেলে যেটা হয়, আমি চাই নাই অবশ্য, কিন্তু ওখানে যেরকম অনেক ডাইভার্সিটি আছে, অনেক বৈচিত্র্যতা আছে, তো এই জন্য ওই জিনিসটা হয়তো অনুভব হয় না ওইভাবে ওই সব জায়গায় গেলে। গেলে বুঝতে পারবো, কিন্তু হ্যাঁ এইটুকুই আমার মনে হলো আজকের কথা। ও আচ্ছা, লুসাইল শহরের ইতিহাস নিয়ে তেমন কিছু বলতে পারি না আমার ন্যারেশনে, তো ওটা নিয়ে একটু বলি। তো লুসাইল শহরের একটু ঘাটাঘাটি করে দেখলাম গুগলে, খুব একটা ঘাটাঘাটি করি নাই, খুব বেসিক জিনিস দেখেছি। তো যেটা আমি দেখলাম 1900 সালের শুরুর দিক থেকে, 1904-8 এরকম একটা সময়, কোন ব্রিটিশ বা ইউরোপিয়ান কোনো দেশের ইতিহাসবিদ বা কেউ ছিল, তো সেখানে একটা সংক্ষিপ্ত ইতিহাস দিয়েছে। তো ওখানে বলা হয়েছে যে লুসাইলে হলো কাতারের একদম প্রথম যে আমির বলবো না কি বলবো, মানে ফাউন্ডারই বলা যায়, হ্যাঁ ফাউন্ডার যিনি আছেন, শেখ জাসিম, উনি ওখানে তার কিছু মিত্র ট্রাইব ছিল, তাদেরকে নিয়ে একটা বসতি করেছিল। একদম প্রথমে ওখানে উনি বসতি করেছিল, ওখানে একটা ছোট গ্রাম ছিল, ওখানে বিভিন্ন রকম চাষ টাস হতো, আমি স্ক্রিনে দিয়ে দিব কি কি হতো না হতো, আমার এক্স্যাক্টলি সব মনে নাই। তো এই জন্য আর কি ঐতিহাসিক ভাবে বা ইতিহাসের দিক দিয়ে চিন্তা করলে লুসাইলের গুরুত্ব আছে আসলে। পরে 2005 সালে কাতার সরকার চিন্তা করে দেখে যে হ্যাঁ এটা এই শহরে একটু নতুনত্ব আনতে হবে, নতুন করে সাজাতে হবে। তো একটা রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে, কাতার দিয়ার খুব সম্ভবত ওটার নাম, ওই রিয়েল এস্টেট কোম্পানির নাম, সেই কোম্পানি দিয়ে এই শহরটাকে এখন বানানো হয়েছে।
আর বর্তমানে শহরটা প্রায় হয়ে গিয়েছে, এখন টুকটাক কাজ আছে, আমি দেখলাম এখন অনেক কিছু কনস্ট্রাকশন হচ্ছে, সব কাজ শেষ হয় নাই। রাস্তাঘাট হয়ে গেছে, বাট মানে আমি যেসব দেখেছি রাস্তাঘাট সবই হয়ে গেছে, মানে কোনোটা মনে হয় নাই যে কাঁচা পড়ে আছে বা এরকম, কিন্তু অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে আর কি, এটা আর কি বাকি ছিল। কনস্ট্রাকশন দেখলাম ওই জায়গাটার নাম কি কাতারা টাওয়ার্সের পাশেও হচ্ছিল। আর বাকি কথা তো আমি লুসাইলে থাকা অবস্থায় বলেছি, কাতারা টাওয়ার্সের কাছে। আর আরেকটা ছোট জিনিস দিয়ে শেষ করি, এবার সত্যি বলতে খুব একটা হাইপ টাপ না আমি এই ট্রিপটা নিয়ে। হ্যাঁ, হাইপ আছে, এমন না যে একেবারে না, আই ডোন্ট কেয়ার এরকমও না, বা কিন্তু আরেকটা কি বলবো, কিন্তু ব্যাপারটা হলো যে মে মাসে যেরকম এক্সাইটমেন্ট ছিল ওর থেকে কম এবার, একটু ডিস্ট্র্যাক্টেড ছিলাম কাইন্ড অফ, জানি না কেন, হয়তো 2বার আসার পরে মানে ওই এক্সাইটমেন্টটা কমে গেছে, হয়তো হতেই পারে, স্বাভাবিক। একই জিনিসের প্রতি মানুষের ইন্টারেস্ট যে খুব লম্বা সময় থাকবে এটা হয় না, অনেক বেলাতেই হয় না। তার মানে এই না যে একেবারে ইন্টারেস্ট চলে গেছে, আছে, বাট আগের তুলনায় একটু কম এবার আমার মনে হচ্ছে। এইটুকুই বলার ছিল, বাকিটা পরে কোনো এক সময় অ্যাড করে দিব পরে কোনো ব্লগে। আচ্ছা, ভেন্ডম মল নিয়ে কিছু কথা বলি। ভেন্ডম মলটা আমি শুনেছি যে ফ্রান্সের কি জানি একটা ভেন্ডম প্যালেস না কি আছে, তো ওইটার আদলে বলে করা হয়েছে। আমি স্ক্রিনে দিয়ে দিব আসলে ভেন্ডম মল কোথা থেকে অনুপ্রাণিত হয়ে করেছে, খুব সম্ভবত ফ্রান্সের থেকে অনুপ্রাণিত হয়ে করেছে, ওই ভেন্ডম জায়গা আছে ওটার নামে। তো ওখানে ভালোই ছিল, একেবারে ভিতরের জায়গাটা খুবই ভালো ছিল। আমি খুব টায়ার্ড ছিলাম, আমি ভাবছিলাম যে থাক, যাব না আজকে, বাদ দে, যা পরের কোনো এক সময় ট্রিপে যদি আসি তাইলে ওই জায়গা কভার করব মানে দেখে আসবো আর কি। তারপরেও মানে কি বলবো, বের হওয়ার তালে আমি এক্সিট দেখে বের হতে গেলাম, পরে দেখি আরে সেই তো জায়গাটা, অনেক ভাল লাগছে দেখে। তখন তখন মনে হলো যে একটু রেকর্ড করছি। ও হ্যাঁ, আরেকটা কথা, ওখানে হলো একটা কি বলবো, ফাউন্টেনের একটা শো হয়েছিল, দুবাইতে যেরকম হয় না বুর্জ খালিফার সামনে প্রায় হতে থাকে, ওই রকমই আর কি ওখানেও হয়েছিল। ভালোই লেগেছিল দেখে, কি কি জানি হচ্ছিল আমি খুব একটা বুঝতে পারি না, কিন্তু হ্যাঁ ফাউন্টেনের জিনিসটা ভালোই লেগেছে। ফাউন্টেনের অনুষ্ঠান, হঠাৎ ছবি ভিডিও করার সময় দেখে যে আরে হঠাৎ করে সব লাইট ক্যান বন্ধ করে দিচ্ছে, পরে থেকে ও আচ্ছা একটা অনুষ্ঠানের মতো হবে। সো যাক, ভালো হয়েছে আমি বের হয়ে যাই নাই তখন, মানে বের হওয়ার নাম করেও আমি ভুল জায়গায় চলে গেছিলাম। ভুল না, মানে এটাকে ওইভাবে ভুল বলবো কিনা জানি না, বাট ভুল এক্সিট দিয়ে বের হয়ে আমি ভুল জায়গায় গেছিলাম। ভুল জায়গায় বলতে কি, আমি তো বের হতে চাচ্ছিলাম, হতে পারি নাই, উল্টা ওই জায়গায় পৌঁছায় গেছে। তো এখানে আর কি ছবি ভিডিও করলাম, আপনাদেরকে বিরল শর্টসে দেখাও দিলাম কি হলো না হলো। আচ্ছা, লাস্ট আরেকটা কথা, এবার আমি খুব একটা বাহিরে এইভাবে মানে ক্যামেরা ধরে ব্লগ করতে পারি নাই, কারণ এবার কেন জানি বেশি কি বলবো, আত্মসচেতনতা বেশি কাজ করছে আগের বারের তুলনায়, কেন জানি বেশি রেস্ট্রিকটিভ হয়ে গেছিলাম, মানে এখনো আছি। এখন যেরকম কথা বলতে পারতেছি, প্রায় কত আমার রেকর্ডিং এ প্রায় 10 মিনিট পার হয়ে গেছে, জানি অনেক কাটছাট হবে, তাই কমে যেতে পারে, আবার বেশি হতে পারে, দেখা যাক। তো এই জন্য আর কি অনেকটা হয় নাই বাহিরে, মানে অন স্পট ব্লগিং, জানি না এটা কোনো শব্দ আছে কিনা, সেটা আর কি করতে পারি নাই। এবার ওইভাবে মুডও ছিল না, আসলে একটু অলসতাও কাজ করছিল, এই জন্য আর কি করি নাই। এমনিতেই উপভোগ করেছি যেখানেই গিয়েছি, এমন না যে কোথাও মানে ভালো লাগে নাই বা এরকম কিছু হয় নাই। অনেক ক্ষেত্রে জোর করে কথা বলার মতো হচ্ছে, আমার ভিডিওতে মনে হয়েছে, আমার নিজেরই মনে হয়েছে জোর করে কথা বলার একটা জিনিস। এখানে যেমন খুব স্পন্টেনিয়াসলি বলতে পারছি, কিন্তু তখন পারছিলাম না, তখন কেন জানি নিজেকে জোর দিচ্ছে, আরে বলো বলো, না বললে হবে না ক্যামেরার সামনে। তো হ্যাঁ, এইবারের ব্লগটা খুব একটা ভালো হবে না আগের তুলনায়, এটুকু আমি বলে রাখলাম। মেবি নট দ্য বেস্ট ব্লগস অফ মাইন্ড, কিন্তু যতটুকু আছে আই এম হ্যাপি উইথ ইট, অ্যাটলিস্ট মেমোরি হিসাবে থাকলো। আপনারাও দেখলেন আমি কি করলাম, এটা একটা পডকাস্ট টাইপের হয়ে যাচ্ছে, মোনোলগ। একটা লাস্ট কথা হলো, আচ্ছা থাক আর কিছু না বলি, এটুকুই রাখি, পরের ভিডিওতে কোনো কিছু বলবো, কি বলবো জানি না, দেখি কোথায় যাই না যাই সেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। হাস্তা লুয়েগো, আদিওস।